অনুভবের সামনে লাজুর গায়ে হাত তোলার শাস্তি সুদেবকে দিল লাজু নিজেই। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুদেব অনেক বেশি বাড়াবাড়ি করতে থাকে। লাজু তখন বলে, শোনো, তুমি থানায় এসে এইভাবে আমার সাথে কথা বলতে পারো না। লাজুর এই সমস্ত কথা শুনে কমলা মানে সুদেবের মা তখন বলে, এই যে মেয়ে, অনেকক্ষণ থেকে কথা বলে যাচ্ছ, আজ তোমার জন্যই আমাদেরকে এখানে আসতে হয়েছে। তুমি যদি গ্রামের বাড়ির সাধারণ বউ হয়ে থাকতে তাহলে এত ঝামেলা পোয়াতে হতোই না। তোমার জন্য কিনা আমাকেও এখানে ছুটে আসতে হলো। আর কত বাড়াবাড়ি করবে তুমি? লাজু তখন বলে, বাড়াবাড়ি আমি কি করেছি? আমি তো আগেই বলেছিলাম যে আমি ডাক্তারি পড়ব। গ্রামে থেকে ডাক্তারি পড়া সম্ভব হচ্ছিল না, তাই আমি এখানে থেকে পড়াশোনাটা করছি। কি এমন অসুবিধা করেছি আমি? তখনই অফিসার কমলাকে ধমকি দিয়ে বলে, দেখুন ম্যাডাম, অনেকক্ষণ থেকে দেখে যাচ্ছি আপনি আপনার বাড়ির বউয়ের সাথে খুব বাজে ব্যবহার করছেন। থানাতেই যদি আপনি এরকম ব্যবহার করেন তাহলে না জানি বাড়িতে কতটা খারাপ ব্যবহার করেন সেটা তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। তখনই পুলিশ অফিসারের কথা শুনে কমলা বলে, স্যার আপনি আমাকে ভুল বুঝছেন। কিন্তু অফিসার তখন বলে, আমি অ্যাকচুয়ালি আপনাকে ভুল বুঝছি না, বরং ঠিকটাই বুঝেছি। অনুভব বলে, দেখুন স্যার, দেখুন, আপনার সামনেই যদি এরকম করে তাহলে বুঝতে পারছেন যে ওই বাড়িতে থেকে লাজুর পড়াশোনা করাটা ঠিক কতটা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। সুদেব বলে, আপনি আবার আমাদের মাঝখানে ঢুকে কথা বলছেন কেন? আপনি কে যে আমাদের সাথে এইভাবে কথা বলবেন? আপনি একদম কথা বলতে আসবেন না। অনুভব বলে, চুপ করো, বেশি বড় বড় কথা বলো না। আগে তো কথাই বলতে পারতে না, এখন আবার কথা ফুটেছে, আর যা বলছো ভেবেচিন্তে বলছো না, সেই জন্য কারোর কথা শিখিয়ে দিচ্ছে কেউ আর মুখে এগুলো এনে বলছো। ভেবেচিন্তে কথা বলবে তো। আসলে মিন করে বনলতাই যে এসব শিখিয়ে দিয়েছে সেটা খুব ভালো মতনই জানতো অনুভব, তাই জন্য কথাটা উল্লেখ করে। এরপর লাজু বলে, আর শোনো, তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, আর কি কি করেছো সেগুলো আমি বলবো থানায়। অফিসারের সামনে যদি সেগুলো একবার বলি তাহলে বুঝতে পারছো তো তোমার ঠিক কি অবস্থা হবে। তখনই সুদেব বুঝতে পেরে যায় চর মারার কথাটা যদি লাজু বলে দেয় থানাতেই সুদেবের ওপরে প্রহার করতে ছাড়বেন না অফিসার। তাই সুদেব বলে, তুই অত বেশি কথা বলিস না, আজকে তোর জন্য আমাদের সবাইকে এখানে দাঁড়াতে হয়েছে, অনেক হয়ে গেছে, তুই বাড়ি যাবি, বাড়ি গিয়ে সংসার করবি। কিন্তু লাজু বলে দেয়, না, সংসার আমি করব না, এখন আমি শুধু পড়াশোনা করব। কমলা বলে, দেখুন স্যার, আমাদের বাড়ির বউ আমাদেরকে বলছে যে ও বাড়িতে যাবে না আর গিয়ে সংসার করবে না। তখনই অফিসার বলে, ঠিকই তো বলেছে, এত টাকা খরচা করে ডাক্তারি পড়ার জন্য এসেছে, আর এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পড়বে না কেন? আপনারা আপনাদের বাড়ির সংসার সামলে নিন, উনি ডাক্তার হয়ে যখন গ্রামে ফিরবেন দেখবেন আপনাদের বাড়ির পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সেটা বুঝতেই চায় না কেউ। এরপর অনুভব বলে, লাজু তুমি আর একটা কথাও বলবে না, ওরা যা বলছে বলতে দাও, দেশে এখনো আইন কানুন আছে, ওরা চাইলেই তোমার পড়াশোনা আটকাতে পারবে না। এরপরেই লাজু আর অনুভব তারা বেরিয়ে যাবে বলে অফিসারকে বলে, অনুভবকে আর লাজুকে ছেড়ে দেয় অফিসার, আর বলে, আপনারা অবশ্যই যান। দেখুন, আপনাদেরকে একটু ডেকে হ্যারাস করতে হলো ঠিকই, কিন্তু এটুকু না করলেও তো হচ্ছিল না। সমস্যাটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে মেটানোর চেষ্টা করলাম। এরপরেই অনুভবের কথা শুনে আরো বেশি রেগে গেছে সুদেব, আর বলে, স্যার আপনি ওদেরকে এইভাবে যেতে দিলেন আর আমাদেরকে এইভাবে ধমকি ধামকা দিয়ে চুপ করিয়ে দিলেন, আপনি কি এটা ঠিক করলেন? অফিসার বলে, আরে আপনারা তো দেখছি কিছুতেই বুঝতে চাইছেন না, এইভাবে কারোর পড়াশোনা আটকে রাখা যায় না, আর এটা কোনো আইনে নেই। বরং আপনি যদি ওনার পড়াশোনা আটকাতে চান আমরা আপনাকে অ্যারেস্ট করে ওই জেলের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, সেটা কি আপনি জানেন? সুদেব আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। এরপরই লাজু আর অনুভব বাইরে বেরিয়ে আসে। লাজুকে অনুভব ডাকাডাকি করতেই লাজু অটো নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, আর অনুভবও গাড়িতে উঠে পড়ে। সুদেব ভাবে, আমি আসার আগে ঠিকই দুটোতে কথা বলছিল, লাজু আমি যদি তোকে না পাই তো সংসার করার স্বাদ ওই দাদার সাথে আমি একেবারে গুছিয়ে দেবো, এমনটাই বলতে থাকে সুদেব। অন্যদিকে লাজুকে ফোন করে অনুভব, গাড়িতে যেতে যেতেই কথা বলতে থাকে লাজুর সাথে। লাজু তখন ছিল অটোতে, আর বলে, কি হয়েছে? অনুভব বলে, তুমি ওইভাবে চলে গেলে কেন আমার সাথে কথা না বলে? লাজু বলে, তুমি দেখলে না ওরা কেমন ব্যবহার করছিল, আর কিছুক্ষণ ওখানে থাকলে ওরা আবার তোমাকে অনেক অপমান করতো, যেটা আমার একদমই ভালো লাগতো না, আশা করছি তুমি বুঝতে পেরেছো। তখনই অনুভব বলে, তুমি মন দিয়ে পড়ো, অন্য কোনো দিকে মন দেবে না, আর শুধুমাত্র একটা কথা মনে রাখবে, আমি সবসময় তোমার পাশে আছি। এদিকে অনুভবের বাড়িতে তো সবাই টেনশন করতে থাকে, স্ত্রী, জেঠিমণি আর ঠাম্মি। তখন স্ত্রী বলে, মা আপনি আপনার নাতিকে বোঝান, ও তো আপনার কথা খুব শোনে। তখন ঠাম্মি বলে, দেখো আমি অনেক বুঝিয়েছি কিন্তু কিছুতেই কৃষ্ণ বুঝতে চাইছে না, এবার ওকে আমি আর কতই বা বোঝাতে পারবো,
আমাদের কৃষ্ণ তো আর বাচ্চা ছেলে নয়, ওর তো ভালো মন্দ বোঝার সমস্ত জ্ঞানটুকু হয়েছে। তার মধ্যেই বনলতা চলে আসে উপর থেকে নিচে। এর মাঝখানে চলে এসেছে অনুভব, আর শ্রী তখন বলে, হ্যাঁ রে কৃষ্ণ, কেন যাচ্ছিস এই সমস্ত ঝামেলায়? পুলিশ কি বলল? অনুভব বলে, কি আর বলবে, কিছুই বলেনি। পুরো ব্যাপারটা শোনার পরেই লাজুকে বললো পড়াশোনাটা মন দিয়ে করার জন্য, আর সুদেবের বাড়ির লোককে জাস্ট তাড়িয়ে দিল। এসব শোনার পর বনলতা ভাবে, ছেলেটাকে আমি এতবার করে বললাম সবকিছু ঠিকঠাক বলতে, নিশ্চয়ই ও ঠিকঠাক বলতে পারেনি, আর তার জন্যই এমনটা হয়েছে। অনুভব বলে, তা বনলতা, তোমার স্টুডেন্ট কিন্তু তোমার কথা খুব ভালো করে শুনে চলছে, জানো তো? এটা শোনার পর বনলতা বলে, এইসব তুমি কি বলছো অনুভব? অনুভব বলে, কেন, আমি কি ভুল কিছু বললাম? আমার তো কোনোভাবেই মনে হয় না। তুমি তো সুদেবকে এসব শিখিয়ে দিচ্ছ, না হলে ওই গবের সুদেবটা থানায় এসে সমস্ত কথা বলতে পারে? শোনো, সুদেব যে কি আরও কি করতে পারে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, তাই আমাকে শেখাতে আসবে না। আমি জানি তুমি এখান থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করছো। ভুলে যেও না, সেদিন সেই রাতের তোমার ভুলের জন্যই কিন্তু লাজু এই বাড়িতে এসে পড়েছিল। কথাটা তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। বনলতা বুঝতে পারে অনুভব যেন জীবনেও আর এগুলো ভুলতে পারবে না। এদিকে লাজু বই খাতা নিয়ে বসে পড়েছে। তার সিনিয়র দিদিরা এসে বলে, তুমি খেয়েছো? লাজু না খেয়েই পড়তে থাকে, আর তারা তখন বলে, ফার্স্ট ইয়ারেই এত চাপ নিচ্ছ, কি করে হবে বলো তো? বাকি ইয়ারগুলো তো পড়ে রয়েছে। এই তোমার বিয়েটা কিভাবে হয়েছিল, লাভ ম্যারেজ? লাজু তখন বলে, আমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু পুরো ঘটনাটা বলতে গেলে রাত পেরিয়ে দিন হয়ে যাবে। এরপরে অনুভব মেসেজ করে লাজুকে আর জিজ্ঞেস করে, কি করছো? লাজু রীতিমতো খুশি হয়ে যায়, তার মুখ দেখেই বুঝতে পারে সিনিয়র দিদিরা, আর বলে, নিশ্চয়ই তোর বর ফোন করেছে, মানে মেসেজ করেছে, কথা বল, আমরা বরং যাই। এরপর লাজু বলে, আমি পড়ছি, এরপর খেতে যাব। জিজ্ঞেস করে, কথা বলা যাবে? লাজু বলে দেয় মেসেজে, আমি ফোন করব। তখন একটা হার্ট সাইন পাঠিয়ে দেয় লাজুকে। এটা বোঝানোর চেষ্টা করে যে লাজুকে ঠিক কতটা ভালোবাসে অনুভব, আর বলেও ফেলে মুখে, আই লাভ ইউ লাজু। লাজু ভাবে কি করে সবটা সামলাবে। এর মধ্যেই বনলতা ফোন করে সুদেবকে আর বলে, তোমাকে দিয়ে না কোনো কাজ হবে না, একটা কাজও ঠিক মতন করতে পারো না, যাও বা একটা সিম্পল কাজ দিলাম সেটাও ঠিক মতন করতে পারলে না। তখন সুদেব বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম টিচার দিদি, পুলিশ তো আমাদের কোনো কথাই শুনলো না। তখনই বনলতা বলে, তুমি পুলিশকে মিথ্যে বললে কি করে হবে? সবাই জানে যে লাজু আর এই বাড়িতে থাকে না, তুমি তাও এই পয়েন্টটা কেন তুললে? লাজু তো এখন আর সত্যিই এই বাড়িতে থাকে না। সুদেব বলে, জানি না আমি কি করব, তবে তোমার বরের আমার বউয়ের ওপরে এরকম চাহনি থাকাটা একদম ভালো লাগছে না, জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। বনলতা বলে, এই শোনো, এখন না আমি এসব কথা বলতে পারছি না সুদেব, তুমি যেগুলো করছো সেগুলো একদম ঠিক হচ্ছে না। তার মাঝখানেই লাজু শুধু এটাই ভাবে, যেভাবেই হোক না কেন তাকে ডাক্তার হতেই হবে, সে ডাক্তার হওয়া স্বপ্ন কিছুতেই থামাবে না। এদিকে সুদেব ভাবে অনুভবের সাথে লাজুকে সে কোনোভাবেই এক হতে দেবে না, তার জন্য যা যা করতে হয় সুদেব সবটাই করবে।